শুরু করছি আজকের লেকচার। ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 3.3 এর লেকচার 2। লাস্ট লেকচারে আমরা কি করেছিলাম? লাস্ট লেকচারে আমরা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দ্বারা গঠিত কোনো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আমরা প্রতিপাদন দেখেছিলাম এবং আমরা প্রথমে এখানে যে জিনিসটা লিখেছি যে তিনটি শীর্ষ এ বি সি দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ x1 x2 x3 y1 y2 y3 y1 1 1 বর্গ একক। এই সূত্রটা কিভাবে আমরা পেয়েছি তার জ্যামিতিক এক্সপ্লেনেশন আমরা দেখেছিলাম এবং এইটা কেন আমাদের প্রিভিয়াস শেখা পদ্ধতির থেকে 9-10-এর শেখা পদ্ধতির থেকে কেন এটা ব্যতিক্রম এবং এটা ফাস্টার, কেন এটা কম সময় করা যায় তার ব্যাখ্যা আমরা দিয়েছি। এবং আমরা বইয়ের 1-এর 2 নম্বর অঙ্কটা করেছিলাম, রাইট? 1-এর 2 নম্বর অঙ্কটা করে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে ক্ষেত্রফল বের করতে হয়। এখন আমরা এই সূত্রটারই কিছু উপর ভিত্তি করে কিছু জিনিস নতুন নতুন দেখব, প্রতিদিনই নতুন নতুন কিছু জিনিস দেখব। ফার্স্ট অফ অল আমাদের আজকের সেকেন্ড যে পয়েন্টটা আমরা এখানে লিখে রেখেছি সেটা হচ্ছে যে যদি মূলবিন্দু x1 y এবং তিনটা বিন্দুর মধ্যে, ত্রিভুজের তিনটা বিন্দুর মধ্যে যদি একটা মূলবিন্দু হয় এবং অপর যে দুইটা বিন্দু দুইটা যদি মূলবিন্দু ব্যতীত অন্য যে কোনো কিছু হয়, সেক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এই জিনিসটা মাথায় রাখি। হাফ ইন্টু x1 y2 মাইনাস x2 y1। ঠিক আছে, খেয়াল করি এইটা আমরা বেসিক্যালি আমাদের সবসময় উপরেরটা মনে রাখলেই চলে, কিন্তু নিচেরটা আমরা মূলবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রে ব্যবহার করি এবং এইটা আমরা এমসিকিউ এর জন্য সবথেকে বেশি ব্যবহার করি। প্রত্যেকটা ক্লাসে আমি এমসিকিউ এর জন্য কথা বলি, প্রত্যেকটা ক্লাসে এইগুলো আলাদা করে নোট করা উচিত, নোট খাতায় মার্ক করে রাখা উচিত। ফাইন, এখন কেন এই সূত্রটা কিভাবে আসছে এবং এটা কেন এমসিকিউতে কাজে লাগবে, আমাদের রিটেনের জন্য এটা মনে রাখার দরকার নাই। রিটেনের জন্য এটা আমাদের মনে রাখার দরকার নেই, রিটেনের জন্য আমরা উপরেরটা মনে রাখলেই চলবে, একই কথা। ঠিক আছে, তাহলে এখন চিন্তা করো আমরা একটা অঙ্কতে যাই, সেই অঙ্কটা হচ্ছে 1-এর 1 নম্বর অঙ্ক। সেই অঙ্কটা হচ্ছে 1-এর 1 নম্বর অঙ্ক। 1-এর 1 নম্বর অঙ্কতে তিনটা বিন্দু দেওয়া আছে, দেখো 0 0 6,5 -2,4। তিনটা বিন্দু দেওয়া আছে 0 0 6,5 -2,4। তাহলে বলো এখানে একটা বিন্দু কি মূল বিন্দু কিনা? রাইট, ওকে। তাহলে এখানে একটা বিন্দু যেহেতু মূল বিন্দু, তাহলে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমরা কিভাবে লিখব? 0 x1 6 x2 -2 x3, দেন अगेन y1 0 y2 5 y3 4। আচ্ছা, দেন 1 1 1। এখন নির্ণয়কের নিয়ম অনুযায়ী প্রথম সারি বরাবর আমরা দেখতে পাচ্ছি 0 0 1 0 0 1। তাহলে আমরা বিস্তৃতিকরণের নিয়ম অনুযায়ী প্লাস মাইনাস প্লাস, ইয়েস অর নো? তাহলে এখন আমরা এখানে প্লাস 1-এর সাপেক্ষে বিস্তৃতি করব, প্লাস 1-এর সাপেক্ষে বিস্তৃতি করব। তাহলে প্লাস 1-এর সাপেক্ষে বিস্তৃতি করলে সারিবাদ কলামবাদ দিয়ে কী থাকে? 6 -2 5 4। রাইট, আমি এখানে বাইরে একটা মডুলাস চিহ্ন দিচ্ছি কেন? যেন ক্ষেত্রফল মাইনাস না হয়। রাইট, আচ্ছা। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি? এখানে আমরা দেখতে পাচ্ছি হাফ 6 × 4 4 × 24 সূত্রের মাইনাস, আর এখানে একটা মাইনাস আসতেছে, মাইনাসে প্লাস 10, তার সাথে প্লাস 1 গুণ অবস্থায় আছে, তাই আর এটার চেঞ্জ করার প্রয়োজন নাই। তাহলে 24 + 10 34, তাহলে আমাদের আসতেছে কত? 17 অ্যান্সার। এখন আমরা কোন প্রসেস অ্যাপ্লাই করলাম? আমরা অ্যাপ্লাই করলাম 1 নম্বর প্রসেস, প্রথমে যেটা আমরা লিখেছি সেটা। কথা বুঝছো? এখন তাহলে দ্বিতীয়টাতে কি লেখা আছে? তাহলে চিন্তা করো, প্রথম বিন্দুটা যদি 0 0 হয়, বা যে কোনো একটা বিন্দু, প্রথম বিন্দু বলে কথা নাই, যে কোনো একটা বিন্দু যদি 0 0 হয়, তার মানে সেটা ডেফিনেটলি মূলবিন্দু। তাহলে মূলবিন্দু 0 0, তাহলে এই পার্টটা বাদ দেই, 0 0 বাদ দেই।
তাহলে 0 0 বাদ দিলে আমার আর দুইটা বিন্দু থাকে না, থাকে না? আর কয়টা বিন্দু থাকে? দুইটা বিন্দু। তাহলে এই যে আমার 0 0 খেয়াল করো, কমা 6 5 কমা -2 4। এখন 0 0টার বাদ দিয়ে আমরা বাকি যে দুইটা বিন্দু রয়েছে সেটাকে আমরা x1 y1 আর এটাকে আমরা x2 y2 ধরবো এমসিকিউ এর জন্য। আমি কি কিসের জন্য করছি? এমসিকিউ এর জন্য। 0 0টাকে কোনো কিছু বিন্দু ধরবই না, 0 0টাকে বিন্দু ধরবই না। তাহলে এখন আমি দেখো হাফ, দেখো কি বলা আছে, x1 y2, x1 y2, x1 এর সাথে কত গুণ? y2, 4 ছক কত? 24, সূত্রের মাইনাস, তারপরে কি আছে x2 এর সাথে y1, এই যে x2 এর সাথে y1, 5 দুগুণে কত? 10, -10, তাহলে কত হইল? বুঝতেছো এমসিকিউ এর জন্য কেন এটা? বুঝাতে পারছি? লিখে ফেলো। আচ্ছা, 3 নম্বরের 1-এর 3, 1-এর 2 আমরা অলরেডি করেছি লাস্ট ক্লাসে। 1-এর 3-এ দেয়া আছে কি? a, bc, b, ca এবং c, ab। এটা 1-এর 3 নম্বর অঙ্ক। সো ক্ষেত্রফল হাফ ইন্টু a b c bc ca ab 1 1 1। এখন আবারও বলতেছি, যারা নির্ণায়ক পারি তারা জানি এখানে কি করব, নির্ণায়ক না পারলে বুঝবা না। যেমন এখানে আমি এখন কি করব, প্রথম রো থেকে দ্বিতীয় রো বিয়োগ দিব, দ্বিতীয় রো থেকে তৃতীয় রো বিয়োগ দিব, ঠিক আছে? এবং বিয়োগফলটা প্রথম রো এবং দ্বিতীয় রোতে রাখবো। কিভাবে খেয়াল করো, হাফ a মাইনাস b bc মাইনাস ca 1 - 1। কী করলাম, রো 1 থেকে রো 2 বিয়োগ দিলাম এবং রো 1ই আউটপুটটা রেখেছি, তাই এটাকে সাইড নোট দিতেই হবে। রো 1 প্রাইম ইজ ইকুয়ালস টু রো 1 মাইনাস রো 2। দেন এটা করার পিছনে টার্গেট কি? 0 নিয়ে আসা। যত বেশি আমরা 0 নিয়ে আসতে পারবো আমাদের বিস্তৃতিকরণ তত বেশি ছোট হবে। ওকে, তারপরে b মাইনাস c, ca মাইনাস ab, ca মাইনাস ab 1 - 1, দেন c ab 1। তাহলে অ্যাগেইন আরেকটা সাইড নোট যাবে, রো 2 প্রাইম ইজ ইকুয়ালস টু রো 2 মাইনাস রো 3। ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে এখন আমাদের এখানের আউটপুট কি আসলো? আউটপুট আসলো হাফ a মাইনাস b b মাইনাস c c, a মাইনাস b b মাইনাস c c। এবং এখান থেকে আমরা দেখো আমরা কিন্তু c কমন নিতে পারি, মাইনাস c কমন নিতে পারি, পারি কিনা? মাইনাস c কমন নিলে দেখো a মাইনাস b চলে আসে কিনা? আচ্ছা, মাইনাস c কমন নিয়ে আমরা এখানে a মাইনাস b লিখে রাখি। সিমিলারলি এখান থেকে আমি মাইনাস a কমন নিতে পারি কিনা? তাহলে b মাইনাস c, মাইনাস a কমন নিলে আমাদের b মাইনাস c চলে আসতেছে এবং এখানে ab অ্যান্ড দেন 0 0 1। ঠিক আছে? এখন আমরা দেখতে পাচ্ছি আমার নির্ণায়কে কোথাও একটা 0 0 চলে আসছে। যেখানে 0 0 আসছে সেইটাকে আমি আদর্শ বা বিস্তৃতিকরণের মূল ফর্ম হিসেবে ধরে চিহ্নগুলোকে ডিসাইড করছি, প্লাস মাইনাস প্লাস। এটা ইম্পর্টেন্ট, এটা বারবার দিবা পেন্সিল দিয়ে। এটা দেওয়া প্র্যাকটিস করবা, কারণ 10টা অঙ্কের মধ্যে 9টা অঙ্কতেই তুমি প্লাস দিয়েই বিস্তৃতি করতেছো, কিন্তু একটা অঙ্ক থাকবে যেখানে মাইনাস চলে আসবে। কথা কি বুঝাতে পারছি? যেমন এই জায়গায় আমি কি লিখছি, +1। এটা কি পরের লাইনে আর লিখছি না, এক লাইন আমি লিখছি। এবং এটা তুমিও লেখা প্র্যাকটিসটা করবা, কারণ এই জায়গায় -2 থাকা কি অস্বাভাবিক? কথাটা কি বুঝাতে পারছি? সো তুমি যদি এটা মিস করার চান্স মানে অভ্যাসটা করো, যখন তোমার এরকম একটু ব্যতিক্রম আসবে তুমি এটা মিস করেই যাবা। কথা কি বুঝাতে পারছি? ফাইন। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে হাফ মডুলাস, এই জায়গায় আমি একটা +1 লিখলাম, এই সেই +1। এই +1-এর সাপেক্ষে আমি সারিবাদ দিব, কলাম বাদ দিব। সারিবাদ কলাম বাদ দিলে আমাদের কি কি থাকছে? a মাইনাস b b মাইনাস c মাইনাস c a মাইনাস b মাইনাস a b মাইনাস c। ঠিক আছে? তোমরা যদি ডাবল মডুলাসে কনফিউজড হও, তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব
এই মডুলাসটা না দিয়ে, সবচেয়ে বাইরেরটা না দিয়ে তোমরা থার্ড ব্র্যাকেট ইউজ করার প্র্যাকটিসটা করো। অনেকেই কনফিউজড হয়। থার্ড ব্র্যাকেটের ব্যবহারটা করো। পরে শেষে যদি কোনো কারণে মাইনাস চলে আসে তাহলে তখন তুমি আবার মডুলাস নিয়ে আইসো। কথাটা কি বুঝাতে পারছি? ফাইন। তাহলে এখন আমি এখানে কি দেখতে পাচ্ছি যে আমার প্রথম রো বরাবর, এক্সিস্টিং প্রথম রো বরাবর আমার a মাইনাস বি কমন যায়, এবং নির্ণায়ক যারা করেছে তারা আমরা জানি কমন করা বা কমন নেওয়া মানে ভাগ করা, আর ভিতরে ইনপুট দেওয়া মানে গুণ করা, এই সব জিনিসগুলো হয় কোনো একটা রো বরাবর অথবা কোনো একটা কলাম বরাবর হয়। তার মানে আমি প্রথম রো বরাবর কমন পাচ্ছি a মাইনাস বি, তাই আমি a মাইনাস বি কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারবো। দ্বিতীয় রো বরাবর আমি কমন পাচ্ছি b মাইনাস সি, তাহলে b মাইনাস সি আমি বাইরে নিয়ে আসতে পারবো। তাহলে আমি যে জিনিসটা বারবার বলতেছিলাম যে আমি একটা সিকোয়েন্সিয়ালি তোমাদেরকে পড়াচ্ছি, আমি তোমাদেরকে কিন্তু আরও সপ্তাহ 2-3 আগে বলতেছিলাম যে নির্ণয় একটা করো, কারণ সামনে তুমি এখন যাবা, যেমন সামনে যত অঙ্কতে যাব, যেমন জটিল সংখ্যায়, বাস্তব সংখ্যা যারা করো নাই, জটিল সংখ্যা বুঝতে একটু কষ্ট হবে, স্বাভাবিক নয় কি? নির্ণয়টা তুমি এখন যার কোনো আইডিয়া নাই, জিরো নলেজ, সে এখন আমার কথা বুঝতেছো না, বুঝতেছো? সো ফ্যাক্ট হচ্ছে এটা যে আমি যখন বলবো যে এই জিনিসটা করো, তার মানে হচ্ছে সামনে এটা ইমিডিয়েটলি লাগবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা হাফ a মাইনাস বি কমন নিলাম, b মাইনাস সি কমন নিলাম। কমন নিলে আমাদের কি কি থাকে দেখো। আমি কিন্তু আর +1 লিখলাম না, +1-এর কাজ আমার একবারই শেষ। আচ্ছা, তাহলে এখানে আমার রইল 1 1 মাইনাস সি মাইনাস এ, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা হাফ a মাইনাস বি, বি মাইনাস সি, এবং আর যদি গুণ করি তাহলে এখানে কি আসে দেখো, মাইনাস এ আগে আর মাইনাসে মাইনাসে প্লাস সি। তাহলে এটাকে যদি আমি মাইনাসে প্লাস সি না লিখে একবারে রিঅ্যারেঞ্জ করে সি মাইনাস এ লিখে দিই, এইটাই কি আমার ক্ষেত্রফল কিনা? বর্গ একক। এবং যারা নির্ণায়কের অ্যাটলিস্ট 2টা লেকচার 3টা লেকচার করছো তারা জানো আমাদের এগুলা নির্ণায়কের মতো করেই উত্তর। কথা কি বুঝাতে পারছি? ফাইন। তাহলে এক শেষ, আমাদের সামনে যাই। দুইয়ের 1 কি বলছে? প্রমাণ করো যে 3টা বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল পি বর্জিত হবে। ফাইন। তাহলে পি বর্জিত কিনা সেটা আমরা দেখি। তার মানে ক্ষেত্রফলে যা আসবে সেখানে পি নামক রাশিটা থাকবে না। আচ্ছা, 2-এর 1 নম্বর। 1 নম্বর অঙ্কটা 1-এর 1 2 3 আমরা কোনো নামটাম দেইনি, এখন আমরা একটু নামটাম দিব, ABC PQR এরকম নাম দিব। তা আমার এখানে প্রমাণ করো যে এই 3টা বিন্দু আছে, তাহলে আমরা লিখি ধরি বা মনে করি A P, P minus 2, B P plus 3, P এবং C P plus 2, P plus 2। প্রদত্ত 3টি বিন্দু, প্রদত্ত 3টি বিন্দু। ফাইন। সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ মডুলাস প্রথম বিন্দু পি, পি প্লাস 3, পি প্লাস 2, দেন y1 p মাইনাস 2, পি, পি প্লাস 2, 1 1 1। সো আবার সেই নির্ণায়কের ফরম্যাট, এবং আমরা 0 নিয়ে আসব। আচ্ছা, আমি যদি এখন চিন্তা করি যে 0 আনবো না, আমি সরাসরি বিস্তৃতিকরণ করব, প্রবলেম আছে? প্রবলেম নেই, উত্তর একই আসবে, কিন্তু অনেক পেইন আসবে, তাই না? অনেক ক্যালকুলেশন করতে হবে। সো সেই জিনিসটা যাতে আমরা এড়াতে পারি, দ্যাটস ওয়াই আমরা এই কাজটা করি। তো এখনও আমাদের এই পুরো এন্টায়ার চ্যাপ্টার জুড়ে নির্ণায়ক যারা করছো তারা জানো আমরা কলাম থেকে কলামের বিয়োগ যোগ, রো থেকে রোয়ের মানে বিয়োগ যোগ, গুণ, অন্য কোনো কনস্ট্যান্ট ভ্যালু দ্বারা গুণ করে ভাগ, বিভিন্ন কিছু করতে পারি।
কিন্তু এই পুরো এন্টায়ার চ্যাপ্টার জুড়ে 3.3 চ্যাপ্টার জুড়ে এই রো 1 থেকে রো 2 এর বিয়োগ আর রো 2 থেকে রো 3 এর বিয়োগ দিলেই, যেহেতু আমি 0 0 আনতে পারি কারণ আমার এখানে 1 1 1 বাই ডিফল্ট আছে, তাই এই পুরো এন্টায়ার চ্যাপ্টার জুড়ে এই রো 1 মাইনাস রো 2 আর রো 2 মাইনাস রো 3 বাদে আর কোনো নির্ণয়কের টার্মস আমার লাগতেছে না। ঠিক আছে, একটা বিস্তৃতিকরণ, 2 নাম্বার প্লাস মাইনাস প্লাসের হিসাব, 3 নাম্বার হচ্ছে 0 আনার হিসাব, এবং 0 আনার ক্ষেত্রে শুধুমাত্র রো 1 থেকে রো 2, রো 2 থেকে রো 3। বুঝতে পারছি? ফাইন। তাহলে আমরা এখানে হাফ, দেন আমরা পি মাইনাস 3, পি মাইনাস 2 মাইনাস পি 1 মাইনাস 1, রো 1 থেকে রো 2 বিয়োগ দিলাম। তোমরা নিজে নিজে করো, দেখে দেখে না করে নিজে নিজে করো। পি প্লাস 3 রো 2 মাইনাস পি মাইনাস 2, পি মাইনাস 2 1 মাইনাস 1, পি প্লাস 2 1। সো অর্থাৎ আমরা রো 1 প্রাইমে আউটপুট রেখেছি, রো 1 থেকে রো 2 বিয়োগ দিলাম, রো 2তে আমরা আউটপুট রেখেছি, রো 2 থেকে রো 3 আমরা বিয়োগ দিয়েছি। বিয়োগ দেওয়ার ফলে আমরা কি পেলাম? হাফ। এখানে আমরা পেলাম মাইনাস 3, এখানে আমরা পেলাম প্লাস 1, এখানে আমরা পেলাম পি প্লাস 2, এখানে আমরা পেলাম মাইনাস 2, এখানে আমরা পেলাম মাইনাস 2, এখানে আমরা পেলাম পি প্লাস 2, এখানে পেলাম 0 0 1। তাহলে আমাদের এটা কতটা মিনিমাইজড হয়ে গেল। এখন আমরা 0 0 যেখানে পেয়েছি সেখানে আমরা প্লাস মাইনাস প্লাস বসিয়ে দেখতে পাচ্ছি যে আমরা প্লাস 1-এর সাপেক্ষে বিস্তৃতি করব। সো হাফ, থার্ড ব্র্যাকেট দেই, প্লাস 1-এর সাপেক্ষে আমরা বিস্তৃত করছি, অবশ্যই ব্র্যাকেট দিব। তাহলে সারিবাদ কলাম বাদ দিলে আমাদের থাকছে মাইনাস 3 1 মাইনাস 2 মাইনাস 2। ফাইন। তাহলে হাফ প্লাস 1-এর কাজ শেষ। তাহলে এখানে আসতেছে মাইনাস 6 আর এখানে কি আসতেছে? প্লাস 2। এই যে দেখো, এই জায়গায় আমরা এখন কি পেয়ে যাচ্ছি? মাইনাসের রেজাল্ট পাচ্ছি না? তাহলে এখন মাইনাসের রেজাল্ট পেলে এখন আমাদের কি দেওয়া উচিত? মডুলাস। তার মানে এখানে আসবে কত? মাইনাস 4 মডুলাস মানে প্লাস 4। ও সরি, হ্যাঁ, মাইনাস আসে না আমাদের এখানে, গুণফলের কারণে এটা কি হয়ে যায়? প্লাস 6 হয়ে যায়, আর মাইনাস সূত্রের আর এখানে 2। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? 8। তাহলে এখানে 4 বর্গ একক। তাহলে এই যে রেজাল্ট আমার আসলো, এইখানে কি পি আছে? তাহলে আমাদের কাছে কি চাচ্ছে? বর্গ একক, যা পি বর্জিত, এবং এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে। সো প্রুভড। ওকে, 2 নাম্বার, দুইটি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, দেখাও যে ক্ষেত্রফল সমান এবং তাদের উভয়ের ভরকেন্দ্র একই। মনে আছে 3.2-তে তোমরা ভরকেন্দ্র শিখে আসছো, 3.2-তে ভরকেন্দ্র শিখে আসছো শেষের দিকে, পৃষ্ঠ উল্টায় দেখো। এখন আমাদের কাছে 2 নাম্বারে দুইটা ত্রিভুজের স্থানাঙ্ক দেওয়া আছে, ABC আর DEF। দুইটারই ক্ষেত্রফল বের করতে হবে, দেখাতে হবে ক্ষেত্রফল দ্বয় সমান, দুইটারই ভরকেন্দ্র বের করতে হবে, দেখাতে হবে ভরকেন্দ্র দ্বয় সমান। সো তার মানে কি 3.2 3.3 মিক্সড, এবং একই মানে দুইটা অঙ্ককে একটা অঙ্কতে কনভার্ট করা আর কি। যাই হোক, সো 2 নাম্বার মনে করি প্রথম ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয়, শীর্ষবিন্দু ত্রয় এ 3,0, বি 0,7, সি 1,1। দ্বিতীয় ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয় ডি 13,3, ই 2,3, এফ -11,2। তাহলে দুইটা ত্রিভুজের নাম টাম দেওয়া শেষ। তাহলে এখন আমরা সরাসরি লিখতে পারি। সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ 3, 0, 1
0 7 1 1 1 1। এখন আমরা কি ওই যে বারবারই বলতেছিলাম যে আমরা যে সবসময় বিয়োগ দিব রো থেকে রো, সেটা না করেও তো করতে পারি বিস্তৃতি। যদি সব নাম্বার থাকে তাহলে সরাসরি বিস্তৃতি করতে পারি না? যেমন এটার ক্ষেত্রে আমরা প্রথম সারি যদি ধরি তাহলে একটা 0 পাচ্ছি, দ্বিতীয় সারিও যদি ধরি তাহলে একটা 0 পাচ্ছি। তাহলে কিছু কিছু ক্ষেত্রে ওই যে রো বিয়োগ করব, ডেফিনেটলি করব। কখন করি এটা? বেসিক্যালি যখন আমার রাশি আসে। কি আসে? রাশি। যদি নাম্বার আসে তাহলে আমরা বিয়োগ করলে যা সময় লাগবে, বিয়োগ না করে পুরোটা বিস্তৃতিকরণ করলে কম সময় লাগবে। কথাটা কি বুঝতে পারছি? আমি এখন এটার যদি রো 1 থেকে রো 2 বিয়োগ করি, আবার এখানে একটা জিনিস খেয়াল করো, এই বরাবরও কিন্তু আমার 1 1 1 চলে আসছে। তাহলে আমি এখন কলাম 1 থেকে কলাম 2, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করলেও 0 0 আসতে পারে কি না? তো এইটা করার চেয়ে এটা করে রেজাল্ট বের করতে যে সময় লাগবে তার থেকে আমি প্রথম লাইনেই যদি বিস্তৃতিকরণ করি তাহলে তুলনামূলকভাবে কম সময় লাগবে। কথাটা কি বুঝতে পারছি? তাহলে আমরা যে কোনো একটা সারি কলাম ধরি, সাপোজ এখানে আমরা প্লাস মাইনাস প্লাস হিসাব করলাম, তাহলে দেখো একটা 0 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ওই 0 ক্যালকুলেশন করার দরকার আছে? মানে আমি বুঝাতে চাচ্ছি, খেয়াল করো, হাফ থার্ড ব্র্যাকেট দেই প্লাস 3, এই যে দেখো এখন যদি আমরা এই 1 লেখার প্র্যাকটিসটা না করতাম, এখন এই প্লাস 3 আমরা মিস করতাম কিনা? কথাটা কি বুঝতে পারছি? প্লাস 3 লিখলাম, তারপরে আছে আচ্ছা প্লাস 3 এর সাপেক্ষে সারিবাদ কলাম বাদ দিলে আমাদের থাকছে 7 1 1 1। এরপর আমাদের আছে -0, এটা লেখার দরকারই পড়তেছে কারণ -0 গুণ অবস্থায় আছে, এটা এমনি কিছু রেজাল্ট আমার এক্সিস্ট করবে না। কিন্তু এই জায়গায় যদি -0 না থেকে -1 2 3 থাকতো, ডেফিনেটলি লিখতাম, যেটা আমরা পরের লাইনে পরের অঙ্কতেই লিখবো, মানে পরের পার্টেই লিখবো। ঠিক আছে? তো আমার 0-র কারণে এটা লেখা লাগতেছে না। তারপরে কি +1, সো +1 এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন পড়ছে না কারণ এটা বাই ডিফল্ট আমার এখানে এটা থাকতে হবে। সো +1 এর সাপেক্ষে সারিবাদ কলাম বাদ দিলে আমার থাকতেছে 0 1 7 1। ঠিক আছে? সো দাঁড়াচ্ছে কি হাফ 3 × 7 - 1 প্লাস 1 আর দেখানোর প্রয়োজন নেই, 0 - 7। তাহলে 3 × 6 18, প্লাসে মাইনাসে -7। সো এখানে আমরা কি পাচ্ছি? 18 - 7, তার মানে 11/2। ভগ্নাংশ দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই, দশমিক দেখে ভয় পাওয়ার কিছু নাই। সবসময় পূর্ণ সংখ্যায় সব কিছু আসবে না। এবং তোমরা যদি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন দেখো তাহলে ম্যাক্সিমাম সময় দেখবা কি, ম্যাক্সিমাম সময় অ্যান্সারগুলো এমসিকিউ এর ভগ্নাংশে অথবা দশমিকে থাকবে। ঠিক আছে? 2024 সালে যে গুচ্ছ পরীক্ষা হয়েছে সেটার যদি তোমরা দেখো, উইদাউট ক্যালকুলেটর এই ধরনের, এটা তো দেখে তোমার ইজি মনে হচ্ছে, বাট এর চেয়ে অনেক ক্রিটিক্যাল ক্যালকুলেশন তোমাকে করতে হবে ক্যালকুলেটর ছাড়া, এবং সেগুলোর ডিজিট আসবে হয় ভগ্নাংশে নয় দশমিকে। ভগ্নাংশে আসলে তাও না হলে বুঝলাম লসাগু করে তুমি করতে পারবো উইদাউট ক্যালকুলেটর। তুমি সিম্পল এইটাকে তুমি বলতে পারো 5.5 বলতে পারতেছো, কিন্তু তাই না? পারতেছো তুমি। এখন আমি যদি এটাতে বলি এটাতে দশমিক করা যাবে না, আমি তো তা বলিনি, কিন্তু যেইখানে তোমার এক একটা এমসিকিউর জন্য সময় পাচ্ছ 30 সেকেন্ড, সেখানে তুমি এইটা করতে কতক্ষণ লাগাবা? বুঝাতে পারছি? ওকে, বর্গ একক। ওকে, এটা গেল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। আরেকটা জিনিস চেয়েছে কি? ভরকেন্দ্র। ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র এবং স্থানাঙ্ক বের করার সময় আমরা কি চিহ্ন ব্যবহার করি? সমতুল্য চিহ্ন, ইকুইভ্যালেন্ট সাইন, তাই না? আচ্ছা, তাহলে ভরকেন্দ্রের সূত্র কি? x1 + x2 + x3 / 3। তার মানে 3 + 0 + 1 / 3, 0 + 7 + 1 / 3। তাহলে এখানে দাঁড়াবে 4/3, 8/3। কোনো কাটাকাটি যাচ্ছে না। তো ত্রিভুজ এবিসি এর সব কিছু বের করা শেষ। এখন আমরা ত্রিভুজ ডিএফ এরটা বের করবো। দাঁড়া দেখতেছি।
কোথায়? ও না, এটা 13ই লিখছি, 1-এর সাথে মিশে গেছে। আচ্ছা, আবার ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল হাফ ইন্টু 13 2 minus 11 3 3 2 1 1 1। সো এটাকে আমরা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাপেক্ষে বিস্তৃতি করব। তাহলে এখানে আমরা ধরো প্রথম সারিটাই যদি ধরি, তার সাপেক্ষে যদি বিস্তৃত করি, তাহলে এখানে হাফ থার্ড ব্র্যাকেট প্লাস 13, প্লাস আর দেওয়ার দরকার হচ্ছে না, 13 সারিবাদ কলামবাদ দিলে আমার এখানে থাকছে 3 2 1 1, দেন মাইনাস 3 সারিবাদ কলামবাদ দিলে থাকছে 2 minus 11 1 1, দেন প্লাস 1 তার সাপেক্ষে আমি সারিবাদ কলামবাদ দিলে থাকছে 2 minus 11 3 2। ওকে, তাহলে হাফ 13 3 minus 2 minus 3 2 plus 11 plus 4 plus 33, 13 into 1 minus 3 into 13 plus এখানে দাঁড়াচ্ছে 37। তাহলে 1/2 into 13 minus 39 plus 37, সেখানে থাকতেছে -2, তাহলে এখানেও আমাদের আসতেছে 11/2 বর্গ একক। ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল এটা না, ইকুইভ্যালেন্ট স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে ইকুইভ্যালেন্ট চিহ্ন দিতে হয়, 3.1 3.2-তে বলে আসছে। আচ্ছা, আবার ত্রিভুজ DEF এর ভরকেন্দ্র ইকুইভ্যালেন্ট 13 plus 2 minus 11/3, 3 plus 3 plus 2/3, তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে 4/3, 8/3। সুতরাং ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল ও ভরকেন্দ্র একই বা সমান। বুঝতে পারছি? 2-3 নম্বর প্রশ্ন পড়ি। 3,90 ডিগ্রি 3,30 ডিগ্রি বিন্দু দুইটি মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখন চিন্তা করো, এই জায়গায় এটা কি স্থানাঙ্ক ব্যবস্থাটা কেমন? পোলার না? তাহলে পোলার থেকে আগে কার্টেসীয়তে কনভার্ট করে নিতে হবে না? রাইট অর রং? পোলার থেকে কার্টেসীয়তে কনভার্ট করে নিতে হবে কি না? ফাইন, তাহলে আমরা পোলার থেকে কার্টেসীয়তে কনভার্ট করে নিব আগে। দুয়ের 3 মনে করি এ হচ্ছে 3,90 ডিগ্রি, B 3,30 ডিগ্রি এবং C হচ্ছে মূলবিন্দু 0 0। ABC একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু, একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু। তাহলে A ইকুইভ্যালেন্ট 3,90 ডিগ্রি, এখানে 3 এর ভ্যালুটা কি? আর, এবং 90 ডিগ্রিটা কি? থিটা। তাহলে এখানে আর থিটা দেওয়া আছে আমার, যেহেতু আর থিটা দেওয়া আছে তাহলে এক্স এর মান বের করবো আমরা কিভাবে? আর কস থিটা দ্বারা।
ভুলে গেলে কিছু বলার নাই। আর ওয়াই এর মানটা বের করবো আমরা আর সাইন থিটা দ্বারা। সো এই হচ্ছে আমাদের কার্টেসীয় মান, যা আসবে 3 cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির ভ্যালু কত? 0, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে। আর সাইন 90 ডিগ্রির ভ্যালু 1, তার মানে এটা 3 হয়ে যাচ্ছে। এটা গেল এ। বি, এখানে দেওয়া আছে 3, 30 ডিগ্রি। এই যে দেখো, এখন সামনে তুমি যত যাবা প্রিভিয়াস চ্যাপ্টারে সব কিছু লাগতেছে, প্রতি অঙ্কতে তোমার প্রিভিয়াস চ্যাপ্টার লাগবে। আচ্ছা 3, এখানে 3 হচ্ছে আর, 30 ডিগ্রি হচ্ছে থিটা, তাহলে আর থিটা, তাহলে আমাদের এখানে আসবে আর কস থিটা এক্সের জন্য এবং আর সাইন থিটা ওয়াই এর জন্য। তাহলে এখানে আমাদের 3 ইন্টু কস 30 ডিগ্রি এর মান কত? √3/2 এবং 3 ইন্টু সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। তাহলে এটা দাঁড়াচ্ছে 3√3/2, 3/2। এই হচ্ছে আমার বি বিন্দুর স্থানাঙ্ক, পেয়ে গেলাম। তাহলে সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু 0, 3√3/2 এবং এখানে হচ্ছে 0, x1 0, y1 x2 3√3/2 এবং x3 হচ্ছে 0। সিমিলারলি y1 3, y2 হচ্ছে 3/2 এবং y3 হচ্ছে 0 এবং লাস্টেরটা বাই ডিফল্ট 1 1 1। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের লাস্ট যেই সারি, তৃতীয় সারিতে আমরা 0 0 পাচ্ছি। তাহলে সেই তৃতীয় সারির লাস্টের +1 সাপেক্ষে আমরা যদি বিস্তৃতিকরণ করি, তাহলে +1 ইন্টু সারিবাদ কলামবাদ দিলে 0, 3√3/2 এবং 3/2, তাহলে হাফ। সো এখানে 0-র সাথে এটা গুণ হয়ে কাটাকাটি হয়ে যাচ্ছে, আর মাইনাস এখানে 9√3/2 হচ্ছে। খেয়াল করো, 0-এর সাথে এটা কাটাকাটি হয়ে 0, সূত্রের মাইনাস 3 ইন্টু এইটা, তাহলে 3 ইন্টু 3-তে 9√3/2। একটা মডুলাস দিয়েছি কারণ মাইনাস চলে আসছে, তাহলে মাইনাসটা উঠে গেল পরের লাইনে। তাহলে এটা কি দাঁড়াবে? 9√3/4, তার মানে ইজ ইকুয়ালস টু 9√3/4 বর্গ একক। এই হচ্ছে আমাদের এটার ক্ষেত্রফল। ঠিক আছে, 2 শেষ, 3-এ যাই। এ বি সি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 7 বর্গ একক হলে দেখাও যে কোনো একটা সমীকরণ। কেন সমীকরণ আসছে? কারণ এ বিন্দুটা অপূর্ণ, XY দিয়ে দেওয়া আছে। কথাটা কি বুঝতে পারছি? আচ্ছা ফাইন। তাহলে এখন আমরা 3-এর 1 নম্বরে যাই। তিনের 1 নম্বরে যাই। মনে করি এ বি সি, এখানে আর মনে করার দরকার নেই কারণ ABC 3টার কথা বলাই আছে। তাহলে দেয়া আছে এ হচ্ছে x, y, বি হচ্ছে 3, 2, সি 0, -4, x -5 একটি ত্রিভুজের 3টি বিন্দু। সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল equals to half x 3 0 y 2 -5 1 1 1।
তাহলে আমরা একটা জায়গায় একটা জিরো পেলাম, হুইচ ইজ ইন ফার্স্ট কলাম। তাহলে ফার্স্ট কলামকে সাপেক্ষে আমরা যদি এটাকে বিস্তৃত করি, তাহলে হাফ এক্সের সাপেক্ষে সারিবাদ কলাম বাদ দিলে থাকছে 2 - 5 1 1, -3 এর সাপেক্ষে সারিবাদ কলাম বাদ দিলে থাকছে y - 5 1 1, এবং তারপরেরটায় আমরা পাচ্ছি 0, তাই সেটাকে আর বিস্তৃত করার প্রয়োজন পড়ছে না। তাহলে এখানে হাফ, এখানে আমরা x 2 + 5 -3 y + 5, সো এখানে আমাদের হাফ 7x - 3y এবং -15, 7x - 3y -15 পেলাম। এখন এইটা কি আমার ক্ষেত্রফল কিনা? কিন্তু প্রশ্ন মতে কী বলা আছে? ত্রিভুজের ক্ষেত্রফল সমান 7। তাহলে আমাদের এই বর্গ এককটা প্রশ্ন মতে হাফ ইন্টু 7x - 3y -15 ইজ ইকুয়ালস টু 7। তাহলে আর গুণ করলে 7x - 3y -15 ইজ ইকুয়ালস টু 14। পক্ষান্তর যদি করি একবারে বলা যায় 7x - 3y -29। এটাই কি আমাকে দেখাতে বলছে কিনা? বুঝতে পারছি। 3-এর 1। তিনের 2 প্রশ্নে কি বলছে? এ বি সি বিন্দুত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 19 সমস্ত 1/2। 19 সমস্ত 1/2 মানে কি? 19 দুগুণে 2, 19 গুণ 2 যোগ 1 সমস্ত অঙ্ক 39/1, 39/2 বর্গ একক হলে টি এর মান নির্ণয় করো। সেম অঙ্ক 3-এর 1 নাম্বার যেভাবে করেছে 3-এর 2 নাম্বার সেম। 3-এর 2 নাম্বারটা অনেকবার পরীক্ষায় আসছে। 3-এর 2 দেয়া আছে A 3,4, B 2t, 5, C 6, T একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু, 3টি শীর্ষ বিন্দু। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু হাফ 3 2t 6 4 5t 1 1 1। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাশি আছে। আগের অঙ্কটাতেও রাশি ছিল, কিন্তু একটা জিরো পেয়েছি বিধায় আমরা বিয়োগটা করিনি রো এর সাথে রো। এখানে কোনো জিরো পাচ্ছি না, তাহলে আমরা একটু বিয়োগটা করি। আর এটা যদি সবগুলো নাম্বার হতো তাহলে আমরা বিস্তৃতি করতাম, সরাসরি বিয়োগটা করতাম না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রো 1 থেকে রো 2, রো 2 থেকে রো 3 আমরা বিয়োগ করলে জিরো আসার চান্স বেড়ে যায়। তাহলে হাফ 3 - 2t 4 - 5 1 - 1 2t - 6 5 - t 1 - 1 6t 1। So side note must row 1 prime is equals to row 1 minus row 2, or row 2 prime equals to row 2 minus row 3. So half আমরা এখানে পাচ্ছি 3 - 2t 2t - 6 6 4 - 5 1 5 - t t 0 0 plus 1। এই যে আমি উত্তর দিলাম তো আপনি খেয়াল করেননি। প্রথম কথা হচ্ছে ভিতরে রাশি আছে এবং আমার কোনো জিরো নাই এক্সিস্টিং আগেরটার মতো।
তখন আমি এটাকে 0 আনবো। যদি এখন মনে করেন আপনার এটা মনে নেই, আপনি পুরোটা বিস্তৃতিকরণ করতেছেন, হবে না? ডেফিনেটলি হবে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি আমরা লাস্ট কলামে 0 পেলাম, তাই লাস্ট কলামের সাপেক্ষে আমরা যদি বিস্তৃত করি তাহলে হাফ, সো +1 এর সাপেক্ষে আমরা বিস্তৃত করছি, তাহলে সারিবাদ কলাম বাদ দিলে 3 - 2t, 2t - 6 -1 5 - t। ওকে, তাহলে হাফ আর গুণ করব 3 - 2t মাল্টিপ্লাইড বাই 5 - t, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে একটা প্লাস হয়ে যাবে, সো 2t - 6। সো এখানে গুণ করব 15 - 3t - 10t প্লাস 2t স্কোয়ার প্লাস 2t - 6 হাফ 2t স্কোয়ার, তাহলে এখানে আমাদের রইল -13 + 2, তার মানে -11t, আর এখানে আমাদের রইল 15 - 6, তার মানে হচ্ছে +9। প্রশ্ন মতে এটা সমান সমান কত? রাইট, আমি এই পাশে লিখি প্রশ্ন মতে হাফ 2t স্কোয়ার -11t + 9 ইজ ইকুয়ালস টু 39/2, 19 সমস্ত 1/2। তাহলে উভয় পক্ষ থেকে 2টা বাদ দিচ্ছি, মানে 2 দ্বারা গুণ করে দিচ্ছি, 11t + 9 ইকুয়ালস টু 39। সো এখন যদি পক্ষান্তর করি 2t স্কোয়ার -11t, তাহলে -30 ইকুয়ালস টু 0। এখানে এখন মিডল টার্ম যাবে, 30 × 2 = 60। সো এখানে আমরা 2t স্কোয়ার 60 আনার জন্য আমরা এখানে যেটা করতে পারি, 60 6 আর 5 দিলে হয় 60 কোথেকে আসবে? 60 তো আসে না, সেই জন্য এটা তো হবে না। 60 230, কারো ES প্লাস ক্যালকুলেটর থাকলে একটু ক্যালকুলেট করে ফেলেন তো। 5 15, 15 - 4 হয়ে গেছে। আচ্ছা, তাহলে 2t স্কোয়ার -15t + 4t - 30 ইকুয়ালস টু 0। তাহলে 2 এখান থেকে আমার কমন যাবে হচ্ছে শুধু t যদি আমি কমন নেই তাহলে আমার এখানে চলে আসতেছে 2t - 15, এবং এখান থেকে আমার কমন যাচ্ছে শুধু 2, তাহলে এখানে চলে আসতেছে 2t - 15 ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেটলি আমাদের দাঁড়াচ্ছে 2t - 15, অ্যান্ড এখানে আমাদের দাঁড়াচ্ছে t + 2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা t এর মান পেয়ে যাচ্ছি একটা 15/2, এবং আরেকটা পেয়ে যাচ্ছি -2। আই হোপ বুঝতে পেরেছ। হয় এটা সমান 0 অথবা এটা সমান 0 পক্ষান্তর করা, বুঝতে পেরেছি। তাহলে 3 শেষ আমাদের। এরপরে 4 নাম্বার থেকে শুরু হচ্ছে আমাদের সমরেখ। এখন এটার জন্য একটু থিওরি আমরা দিব। থিওরিটা বুঝো যে আমার 3টা প্রদত্ত বিন্দু 1 2 3, যদি স্থানাঙ্ক ব্যবস্থায় আমার প্রদত্ত 3টা বিন্দু একই সরলরেখায় যদি থাকে, অর্থাৎ সমরেখ যদি হয়, এবং এটা আমরা 9-10-এও করছি। কি দিয়ে করেছি? ঢালের সূত্র দিয়ে করেছি, মনে আছে কি না? যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমরা নির্ণয় করেছিলাম m1, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমরা নির্ণয় করেছিলাম m2। যদি ঢালদ্বয় পরস্পর সমান হয় তাহলে এটা সমরেখ, মনে আছে 11.3 চ্যাপ্টারে। আচ্ছা, এখন আমরা সেটাকে এভাবে করব না, আমরা এটা ঢাল দিয়ে করব না। ঢাল দিয়ে করলে ভুল হবে যে তা না, বাট করব না, আমাদের কাছে নতুন সূত্র আসছে। এখন চিন্তা করো, 3টা বিন্দু দ্বারা কি কোনোদিন ত্রিভুজ তৈরি করা সম্ভব? না। একই বিন্দুতে অবস্থিত, একই সরলরেখা অবস্থিত 3টা বিন্দু দ্বারা কখনোই ত্রিভুজ তৈরি করা সম্ভব নয়। এখন আমি এই প্রদত্ত 3টা বিন্দু যদি একই সরলরেখায় অবস্থিত করে বা হয়, আমি যদি এদের দ্বারা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে সেই ক্ষেত্রফলের মান কত আসবে? 0।
ক্ষেত্রফলের মান কত আসবে 0। তার মানে তিনটা বিন্দু একই সরলরেখায় হলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে পারি কিভাবে, তাদের ক্ষেত্রফল কত আসবে 0। বুঝতে পারছি কথাটা? তাহলে এটাকে থিওরি আকারে লিখো, বই দাও, বই দাও। এটাকে থিওরি আকারে লিখো। x1, y1, x2, y2, x3, y3 বিন্দু তিনটি সমরেখ হবে যদি ও কেবল যদি তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়, অর্থাৎ হাফ x1, x2, x3, y1, y2, y3, 1, 1, 1 ইজ ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে? সো 4 থেকে আমাদের সমরেখর কনসেপ্ট শুরু, এবং এটা আমাদের 3.7 পর্যন্ত এই কনসেপ্ট আছে প্রত্যেকটা চ্যাপ্টারে। খেয়াল করি 4-এর 1 নম্বর বলছে যে প্রমাণ করো যে তিনটি বিন্দু দেয়া আছে সেই তিনটা বিন্দু একই রেখায় অবস্থিত। তিনটা বিন্দুর কোনো নাম দেয়া নেই, তাহলে আমরা তাদেরকে নাম দেই এ বি সি। এখানে কিন্তু লিখবো না এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু লিখবো না, কারণ কি এটা ত্রিভুজ না। আমরা কি লিখবো এ বি সি তিনটা বিন্দু, জাস্ট তিনটা বিন্দু। মনে করি এ হচ্ছে আমাদের 2,1, বি হচ্ছে 5,-1 এবং সি হচ্ছে 8,-3। প্রদত্ত তিনটি বিন্দু এখন প্রদত্ত তিনটি বিন্দু আমাকে কি দেখাতে বলেছে, সরল রেখায় অবস্থিত কি না। ঠিক আছে? সো এখন আমরা লিখব, হ্যাঁ আমরা এটা ক্ষেত্রফল তো নির্ণয় করব, কিন্তু লিখতে তো পারতেছি না ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এখন আমরা লিখব এরকমভাবে, এবিসি বিন্দু তিনটি যদি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয় হয় তবে তার ক্ষেত্রফল। এই লাইনটা লিখতেই হবে, কারণ আমরা সরাসরি এবিসিকে ত্রিভুজের শীর্ষবিন্দু বলবো না। যদি এবিসি এ, বি, সি বিন্দুত্রয় ত্রিভুজের শীর্ষবিন্দু হয়, তবে তার ক্ষেত্রফল হাফ 2, 5, 8, 1, -1, -3, 1, 1, 1। সো এখন সবগুলো নাম্বার রয়েছে, সো আমরা এখানে বিস্তৃত করি। সো 2 + 2 এর সাপেক্ষে সারিবাদ কলাম বাদ দিলে -1, -3, 1, 1, দেন -1 সারিবাদ কলাম বাদ দিলে 5, 8। আমি প্রথম সারির সাপেক্ষে বিস্তৃতি করছি। +1 তার সাপেক্ষে সারিবাদ কলাম বাদ দিলে 5, 8, -1, -3। ওকে, তাহলে হাফ 2 -1 + 3 -5 -8 প্লাস -15 + 8
সো হাফ, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ইন্টু 2 মাইনাস, এখানে দেখতে পাচ্ছি -3, তাহলে এটা হয়ে যাচ্ছে +3, আর এখানে দেখতে পাচ্ছি 7, তাহলে এটা -7। সো হাফ, এখানে আমাদের 4 + 3 - 7, আলটিমেটলি হাফ ইন্টু 0, তার মানে 0। তাহলে এখন কি লিখব? যেহেতু এবিসি বিন্দুত্রয় দ্বারা গঠিত ক্ষেত্রফল 0, অথবা যেহেতু ক্ষেত্রফল 0, সুতরাং এবিসি বিন্দুত্রয় সমরেখ। যেহেতু ক্ষেত্রফল 0, সুতরাং এ, বি, সি বিন্দুত্রয় সমরেখ। প্রমাণ করতে বলেছে, সো প্রুভড। বুঝতে পারছি? তাহলে 4-এর 2 নম্বর প্রশ্নটা কি বলছে বলো? এইচের মান কত হলে এত 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 বিন্দুগুলো সমরেখ হবে? এই অঙ্কটা করবা। এখন এখানে এ বি সি 3টা বিন্দু দেওয়া আছে, কোনো একটা বিন্দুতে এইচ আছে, তা আমরা কী লিখব? সেম জিনিস, যদি এবিসি বিন্দুত্রয় শীর্ষবিন্দু হয় তাহলে তার ক্ষেত্রফল এই পর্যন্ত এসে এই পর্যন্ত আসবো। এটা কি হবে না? 0 হবে না। এখানে কি থাকবে? এইচ টাইপের কিছু একটা থাকবে, এইচ টাইপের কিছু একটা থাকবে, তাই না? প্রশ্ন মতে যেহেতু সমরেখ, তাইলে এইটা সমান সমান কত? 0, তাইলে এইচের মান চলে আসবে। পর এটা আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি, একটু পরে লিখো। খেয়াল করো, 4-এর 2 নম্বরটা তো বুঝছো না? 4-এর 2 থেকে 5 পর্যন্ত প্রশ্নগুলো একটু পড়ো, দেখো তো সেম কিনা। 4-এর 2, 4-এর 3, 4-এর 4 এবং 4-এর 5 প্রশ্নগুলো পড়ো। কি বলা আছে? 4-এর 3-এও সেম, এর মান কত হলে বিন্দুগুলো সমরেখ হবে। 4 নম্বরেও সেম, এর মান কত হলে বিন্দুগুলো সমরেখ হবে। আর 5 নম্বরে কি বলছে? 5 নম্বরে বলেই দিছে কি, যে বিন্দুগুলোর মান কি হবে? টি এর মান হবে 2 অথবা -1/2। তার মানে তুমি ওই সেমভাবেই নির্ণয় করবা যে টি এর মান কত হলে বিন্দুগুলো সমরেখ হবে, যেখানে টি এর মান কি বেরোবে? 2 অথবা -1/2। সেম অঙ্ক কিনা? তাহলে 4-এর 5 পর্যন্ত তোমাদের কমপ্লিট, দাগ দিয়ে রাখো বইতে। 4-এর 5 পর্যন্ত কমপ্লিট করলাম আমরা। নেক্সট দিন না, আর 2টা ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করবো। আজকে এতটুকুই থাকবে। এখন এই অঙ্কটা শেষ করো, যেটা করতেছিল ওটা শেষ করো।